এই পুজোর ছুটিতে ভ্রমণ পিপাসু যারা ঘুরতে ভালোবাসেন, ইতিহাসকে জানার ইচ্ছা, তাদের জন্য কলকাতার কাছে পিঠে এমন অনেক জায়গা আছে যা একদিনে ঘুরে আসতে পারেন স্বল্প খরচে, অল্প সময়ের ব্যবধানে। যে কোনো প্রাচীন জায়গার ইতিহাসই সেই স্থানের মূল আকর্ষণ হয়ে থাকে। কোথাও কোথাও বা আজও ইতিহাসের ছাপ রয়ে গেছে। কে বা চায় না ইতিহাসের মুখোমুখি হয়ে দাঁড়াতে? তেমনি আজ নদিয়ার মায়াপুরে ঘুরিয়ে নিয়ে দেখাবো। আর নদিয়া মানেই নবদ্বীপ ধাম, চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। আর নবদ্বীপ মানেই চলে আসে মায়াপুর ইস্কন মন্দিরের কথা। কিন্তু এই মায়াপুর থেকে 3 কিলোমিটার দূরত্বের মধ্যে রয়েছে এমন এক জায়গা যা চৈতন্য মহাপ্রভুর জন্মের বহু আগেই ইতিহাস তৈরি করে দিয়েছিল। কিন্তু কালের নিয়মে কালাক্রমে তা আজ মাটির তলায় চাপা পড়া। ধর্মীয় নদিয়া ছেড়ে আজ আমি ইতিহাসের সম্মুখে আপনাদের নিয়ে যাব। এছাড়া আছে 500 বছরের বেশি পুরনো গোলকচাপা গাছ, মহাপ্রভুর প্রেমী ধর্মের কালজাই সাথী, চাঁদকাজি সমাধি, চৈতন্য মহাপ্রভুর মাসিবাড়ি, চন্দ্রোদয় মন্দির, বহুপদ মন্দির প্রভৃতি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে ইতিহাসকে সাক্ষী করতে এসেছি, ইতিহাসের সাক্ষী হতে এসেছি। একেবারে মায়াপুর থেকে, মায়াপুর ইস্কন থেকে 3 কিলোমিটার রাস্তা বামনপুকুর। এই বামনপুকুরে কিন্তু অবস্থিত এই বল্লাল সেনের ঢিপি। তো এই বল্লাল সেনের ঢিপিটা তোমাদেরকে সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। এখানকার ইতিহাস বিস্তারিত তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেবো। তো চলো ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এই মুহূর্তে প্রবেশ করছি সেই ঐতিহাসিক জায়গা যা ইতিহাসকে সাক্ষী করে মায়াপুরে অবস্থিত। আর সেটা কিন্তু একমাত্র সেই বল্লাল ঢিপি, সেন বংশের সেই বল্লাল ঢিপি। চলো দেখো, প্রবেশ করতেই কিন্তু দুটো রাজহাঁসের চোখে পড়লো। দেখো ওরা মানুষ দেখে, অচেনা মানুষ দেখে কিন্তু উত্তেজিত। দেখো কি করছে। একেবারে প্রবেশ করতে একেবারে একটা হলফনামা এখানে আছে। এটা হচ্ছে সেন রাজবংশের রাজা বল্লাল সেনের নামাঙ্কিত এই বৃহদাকার ঢিপিতে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ 1982 এবং 1982 থেকে 83 এবং 1988 মানে দুটো অবস্থায় কিন্তু এই বৃহদাকার ঢিপি খনন কার্য করা হয়েছিল। তো চলো এখন কিন্তু প্রবেশ করব ঢিপির দিকে। 1083 খ্রিস্টাব্দে রামপাল নগরে জন্মগ্রহণ করেন বল্লাল সেন। বল্লাল সেন বাংলার সেন রাজবংশের দ্বিতীয় তথা শ্রেষ্ঠ নৃপতি ছিলেন। 1160 থেকে 1179 সাল পর্যন্ত তিনি সেন বংশের রাজা ছিলেন। বাবা বিজয় সেনের যোগ্য উত্তরসূরি হিসাবে ওঠেন। রাজা বল্লাল সেন বাংলার সামাজিক সংস্কারে বিশেষ করে কৌলন্যী প্রথা প্রবর্তনকারী হিসাবে পরিচিত। তিনি ছিলেন সুপণ্ডিত ও লেখক। তারই লেখা দানসাগর ও অদ্ভুত সাগর উল্লেখযোগ্য রচনা। তার রাজত্বের সময় বহুদূর পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেন। সেই সময়কার গঠনশৈলী আর সেই সময়কার ইট, মানে আর কি সেই সময়কার যারা শিল্পী ছিলেন, এই বিল্ডিংটি যখন তৈরি করা হয়েছিল সেন বংশের সময়, তাদের হাতের কাজ কিন্তু অনেক অসাধারণ ছিল। কারণ এখনকার দিনের ইট আর তখনকার সময়ে যে ইটের যে বৈষম্য, তার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। দেখো যেমনটি বলছিলাম আর কি, সেরকম কিন্তু মানুষ এখন প্রায় বেলা শেষ, আর বেলা শেষের অবস্থায় দাঁড়িয়ে এখানে কিন্তু শয়ে শয়ে মানুষ আসছেন। আর এসে কিন্তু এখানে তারা দর্শন করছেন, মন্দির দর্শন করছেন, তার সঙ্গে এই বল্লাল ঢিপিটাও তাদের চোখে কিন্তু বুলিয়ে নিচ্ছেন। ইতিহাস কিন্তু এখানে রন্ধে রন্ধে ছড়িয়ে আছে। তখনকার সময় যে স্ট্রাকচার, তখনকার সময় মিস্ত্রিদের, শিল্পীদের যে কাজ, এগুলো দেখার মতো। আমাদের এখনকার যে ইট হয় কংক্রিট কিংবা মাটির, সেই অনুযায়ী কিন্তু এগুলো ছোট ছোট আকারে করা আর খুব গুচ্ছ গুচ্ছ করে এগুলো কিন্তু খুব সাজানো। তো চলো আরও ভিতরকার যে অবস্থান সেগুলো তোমাদেরকে দেখায়। এখানে এসে একটা বিষয় কিন্তু অনুভূতি হচ্ছে, এখানে কিন্তু ইকো হচ্ছে। যেহেতু দুদিকে
এরকম বিশাল আকার প্রাচীর কোনো সময় হয়তো এই রাজপ্রাসাদেরই একটা অংশ ছিল, আর এখান থেকে রাজা মহারাজারা চলাফেরা করতেন, আর এখন আমি করছি। তো অসম্ভব একটা অনুভূতি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে হচ্ছে। তো দেখো আমার আশপাশটা, মানুষ এখানে আসছেন, মানুষের ঢল আছে, আর এখানটায় দেখার চেষ্টা করছেন। যেহেতু এই জায়গাটা খুবই খারাপ অবস্থায় আছে, তবুও এখানে কিন্তু মানুষ আসছেন, এসে নিজেদের চোখে দেখার চেষ্টা করছেন। এটা হচ্ছে এই ঢিবির শেষ অংশ, এখান থেকে দেখায় অনেকটা পিরামিডের মতো মনে হচ্ছে, অনেকটা পিরামিডের মতন কিন্তু গোছানো। তো বিশাল প্রাচীর দেখা যাচ্ছে, যেটা মানে এটা প্রাসাদেরই একটা অংশ। আর এই যে মাটির যে ঢিবি করা হয়েছে, এটা কিন্তু বরাবরই ঢিবিটা ছিল না, খনন কার্য করা হয়েছে, এবং খনন কার্য করার পরে যেটা আর কি হয়েছে, এই বিল্ডিংটা পুরো বার করা হয়েছে, এই প্রাসাদটা। আর এই যে মাটিটা, এটা ঢিবি হয়ে রয়েছে। এত নাকি শত শত ইতিহাস এই মাটির তলায় লুকিয়ে আছে, সেটা একেবারে অজানা আমাদের কাছে। তো একজন কাকিমা ঘাস কাটতে এসেছিলেন, তো কাকিমার সঙ্গে একটু কথা শুনে নি। কাকিমা, আপনাদের বাড়ি এখানে? হ্যাঁ, এখানে শ্বশুরবাড়ি, বারবার নিমতলা বাজার। আচ্ছা আচ্ছা, মানে প্রতিদিনই আসেন ঘাস কাটতে? হ্যাঁ, এদের বাড়ির সামনে। বেশ, তো দেখছি যে ঘাসটা ভালোই হচ্ছে এখানে। আচ্ছা, বলছি এখনো তো খুব একটা কাজ হয়নি মনে হয়? না না, দুটো অল্প যা হয়েছে সব সরকারের ঘরে জমা রয়েছে। সরকারের কাছে জমা রয়েছে, মানে কিছু পাওয়া গেছে ওখান থেকে? হ্যাঁ, অনেক কিছু পাওয়া গেছে। যেরকম আমার ভাষ্যমতে যেটা শুনতে পেলাম, যে এখানে অনেক খনন কার্য বাকি আছে, আর যেটুকু করা হয়েছে তাতে করে কিন্তু যা পাওয়া গেছে, মাটির পাত্র থেকে শুরু করে বাসন এবং তাদের যে ব্যবহারিক জিনিসপত্র যেগুলো ছিল সামগ্রিক, সেগুলো কিন্তু পুরোপুরি মিউজিয়ামে চলে গেছে। আরও কিছু বাকি আছে, যেটা অদূর ভবিষ্যতে যদি এখানে খনন কার্য আবার চালানো হয়, তখন কিন্তু আরও পাওয়া যেতে পারে। সেই আশা রেখে কিন্তু আমরা বুক বেঁধে থাকবো, এবং এই ইতিহাস আমাদের কাছে উজ্জ্বল নক্ষত্রের মতো চকচক করে থাকবে সারাটি জীবন। এই ঢিবিটা অনেকটাই অংশ নিয়ে বিস্তৃত ছিল, পরবর্তীতে কিছুটা অংশ পাওয়া গেছে, আর যেটুকু পাওয়া গেছে সেটাও কিন্তু সংরক্ষিত করে রাখা আছে। এই যে পুরো লোহার ব্যারিকেড দিয়ে কিন্তু এগুলো পাঁচিল দিয়ে পুরো একদম সাজানো গোছানো আছে, যাতে অন্যত্র কেউ দখলদারি না করতে পারে। তো দেখো, এই যে এদের এখন কিন্তু এদেরই বসবাস, আর এরাই কিন্তু দেখাশোনা করছে। মানে যেহেতু এখানে আর কিছুই দেখার মতো কিছু নেই, এরাই থাকে এখানে, ঘাস খায়, আবার নিজেদের ঘরেও চলে যায়। দেখো, এই যে এইখান থেকে দেখায় তোমাদেরকে, এই সিঁড়ি নেমে গেছে, এইখান থেকে পরপর সিঁড়ি নেমে গেছে। যেটুকু আমার দেখার মতে বলে, যে যেটুকু দেখা যাচ্ছে দূরে, এই দূরবিস্তৃত অঞ্চলে, এই বিস্তীর্ণ অঞ্চল ছিল, সেটা কিন্তু দখলদারি করতে করতে এখন এই অবধি এসছে। আর এটা ব্যারিকেড দিয়ে এখন করা হয়েছে সরকার পক্ষ থেকে। তো সেন্ট্রালের তরফ থেকে এটা হেরিটেজের জায়গা হিসাবে ঘোষিত হয়েছে, এবং পুরাতত্ত্ব বিভাগ কিন্তু কাজ করে চলেছে। এখন দখল করে আছে এই গুল্ম ঘাস এবং কেশ ঘাস এবং বিভিন্ন রকম গাছ, এরাই দখল করে আছে এই জায়গাটা। আর এই দেখো কত সুন্দর কাশফুল ফুটেছে, মানে সামনেই শরৎ উৎসব, সেই হিসাবে কিন্তু ঠিক সময়ে এই ফুলগুলো ফুটে উঠেছে। আর এই সাইডে একটা সুন্দর বাগান আছে, দেখো জবা গাছের বাগান, এটা ওই পোর্শনে আছে আর কি। আর এই যে ধ্বংসাবশেষ দেখো, এখান থেকে দেখাই তোমাদেরকে যে ইটগুলোর আকার আয়তন কেমন, ইটগুলো দেখো। আবারও গুটি গুটি পাই সেন বংশের ইতিহাসকে নিজের কাছে নিয়ে এগোতে শুরু করেছি। এগুলো কিন্তু একসময় পিলার ছিল, আর পিলারের অংশ ছিল, এটাই সম্মুখ দরজা ছিল সম্ভবত। এটা একটা পাতকুয়ো মতো করা আছে, একটা সব ট্যাঙ্কি মতো। এখানে এসে সম্ভবত জল নিকাশির ব্যবস্থা ছিল। টোটালটাই খুব সুন্দর কাজ ছিল, সেটা আজ ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে। আর কিছু চোখ যাচ্ছে, আমি যতদূর হাঁটছি আর কি, ততদূর তোমাদেরকে দেখায়। এই যে
লক্ষ্য করে দেখা যাচ্ছে যে এটা দুটো সময় কিন্তু খনন করা হয়েছিল। পুরাতত্ত্ব বিভাগের দ্বারা এটা কিন্তু দুটো সময় খনন করা হয়েছিল, একটা সময় নয়। যেহেতু ওপাশটাতে একটু খনন করা আছে, আবার পরবর্তীতে মাটি আছে, আর এপাশটাতে অনেকটাই খনন করা হয়েছে এবং যে সমস্ত সামগ্রিক পাওয়া গেছে সেগুলো কিন্তু পুরাতত্ত্ব বিভাগে জমা পড়েছে। এখনও কত না কি ইতিহাস এই ঢিবির নিচে রয়ে গেছে সেটা কিন্তু বলা বাহুল্য। আমি দেখায় অনেকক্ষণ ধরে দাদাকে লক্ষ্য করছি, এই দাদা কিন্তু কোনো রকম স্বার্থ ছাড়াই যারা আসছেন তাদেরকে এই ইতিহাস জানানোর চেষ্টা করছেন, মানে কোনো কিছুই নিচ্ছেন না। কেউ যদি ভালোবেসে কোনো রকম কিছু দেন ওনাকে, হ্যাঁ 10-20 টাকা করে, হ্যাঁ সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা। কিন্তু উনি কিন্তু কাউকে চাইছেন না যে আমার এত টাকা লাগবে এটা বলার জন্যে। উনি কাজকর্মের ফাঁকে ফাঁকে এই ইতিহাসকে ধরে রাখার চেষ্টা করছেন। আমার নাম সুপচাঁদ শেখ। দাদার বাড়ি এখানে নাকি? দাদা নিমচিরি যান, অসুবিধা নেই। তো দেখো যেরকমটা আর কি বলছিলাম, উনি আসছেন, ওনাকে কিন্তু দাদা পথ দেখিয়ে দিচ্ছেন যে এই দিক দিয়ে যাও, এদিক দিয়ে গেলে দেখতে পারবে। চিকাচারাও কিন্তু খুব উন্মাদনার সঙ্গে যাচ্ছে এই ধ্বংসাবশেষ দেখার জন্য। একটা বিষয় লক্ষ্য করলাম যে এখানটাতে একটা মূর্তি আছে, ওটা কি জলহস্তি? আচ্ছা, আমি ভেবেছিলাম ক্রোকোডাইল, কুমির হয়তো। আচ্ছা, ওটা কি জল নিকাশি ব্যবস্থা? ওটা ঠাকুরের থালা বাসন দেওয়া জলটা মুখ দিয়ে পড়তো, নালা সিস্টেম দিয়ে গঙ্গায় চলে যেত। আচ্ছা আচ্ছা, মানে এখান থেকে গঙ্গার সঙ্গে কানেক্টেড ছিল? ও, তো একটাই বিষয় তোমাদের একটু তুলে ধরে চেষ্টা করি। এই যে এটা হচ্ছে জলহস্তির মুখ, আর এখান থেকে জল আসতো, আর একেবারে গঙ্গার সঙ্গে কানেক্টেড ছিল এটা। বিষয়টা যেটা একটু জানতে পারলাম এই দাদার মুখ থেকেই, যে বললাম যে উনি কিন্তু খুব পরোপকারী মানুষ। তা আমরা এসছি এখানে ঘুরতে, সেই হিসাবে বললেন যে এখানে থালা বাসন ধোয়া হতো, আর এই যে থালা বাসনগুলো পাওয়া গেছে মাটির পাওয়া গেছিল নাকি? আপনার তামার পাওয়া গেছিল। আচ্ছা, এই কোথায় পাওয়া গেছিল বলছেন? এই জায়গাটা? ঠিক এই জায়গাটায় থালা বাসন পাওয়া গেছিল। মানে আচ্ছা, এটা তো সবসময় তো এটা উঁচু ছিল না, হ্যাঁ, মানে পরবর্তীতে মাটি কাটা হয়েছে এবং মানে মাটিতে ঢাকা ছিল সব। ও আচ্ছা আচ্ছা, মানে বিরাট এক পাহাড়ের মতন আকার ছিল, আর সেটা মাটি সরিয়ে সরিয়ে এইগুলো বার করা হয়েছে। আর বার করার পরে যে সমস্ত সামগ্রিক পাওয়া গেছে সেগুলো আর কি নিয়ে যাওয়া হয়েছে পুরাতত্ত্ব বিভাগে। কলকাতা জাদুঘরে পাবেন। আচ্ছা আচ্ছা, মিউজিয়ামে আছে, কলকাতা মিউজিয়ামে আছে। ওইখানে সব লেখা আছে। আচ্ছা আচ্ছা, কোথা থেকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বিষয়টা কিন্তু উনি তুলে ধরলেন যে এখানে এমন অনেক সামগ্রী পাওয়া গেছে যেগুলো মিউজিয়ামে গেছে, এখনো কত না কি আছে এই মাটির নিচে। আচ্ছা, দুবার তো খনন কার্য করা হয়েছিল আমার জানা মতে, যেটুকু দুবার হয়েছিল। 1982 সালে চালু হয়েছিল। আচ্ছা, 1984 সালে বন্ধ হয়ে যায় নাকি মরে যাওয়ার পর। আচ্ছা, তারপরে আবার চালু হয়, বুঝলেন, যখন কলকাতার রাজ্যপাল ছিল নুরুল হাসান। মানে এই পাশটাতে প্রথম অবস্থায় খনন কার্য করা হয়েছিল, পরবর্তীতে ও পাশটাতে যেটা দেখে আসলাম আর কি, গেটের একটা পজিশন ওটাতে করেছে, তাই তো? ঠিকই বলেছেন, একদমই। আমি যাদের বুঝছি তো চলো আরো বিষয়বস্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। ও পাশটাতে ঘুরে এলাম, আর এবার এ পাশটাতে একটু ঘুরে আসার চেষ্টা করব। এই পাশটা আপনার সবই শুধু ইটের স্ট্রাকচার। দেখা, এটা কিন্তু মন্দিরের স্ট্রাকচার, আর এই যে চূড়া মতো করা আছে এবং পিলার আছে, এগুলো কিন্তু মন্দিরের পিলার। আর ওপার সাথে প্রাসাদ ছিল, আর এখান থেকে বেরিয়েই যে থালা বাসন ধোয়া হতো ঠাকুরের, এটা কিন্তু এখানে ধোয়া হতো। আর এপাশ থেকে যে রাস্তাগুলো বয়ে চলেছে, এই যে সিঁড়ি, এইটা সিঁড়ির অবস্থান ছিল, এই সিঁড়ি দিয়ে কিন্তু প্রাসাদের ভিতরে প্রবেশ করতে হতো। তো সব মিলিয়ে বলা যেতে পারে একটাই কথা, এখনও ইতিহাস কিন্তু এখানে ধুকে ধুকে বেঁচে আছে। বাংলায় দুটি জায়গায় এরকম বল্লাল সেনের যে ধ্বংসাবশেষগুলো আছে সেগুলো কিন্তু দেখা যায়। একটা হচ্ছে মায়াপুরে অবস্থান করছে, আর একটা গৌড়ে, মালদার গৌড়ে। যেহেতু তিনি বাংলার প্রশাসনিক অবস্থানে ছিলেন, সেহেতু তার সমস্ত জায়গায় কিন্তু বিস্তৃত ছিল সাম্রাজ্য। এই সাম্রাজ্যের একটি অংশ এই মায়াপুর অবস্থিত, আরেকটি মালদার গৌড়ে। তা এখনও কিন্তু মোটামুটি চলছে কাজ, সেইভাবে কাজ হয়ে ওঠেনি। পুরাতত্ত্ব বিভাগ থেকে এখনও কাজ চালু করার একটা চিন্তাভাবনা নিচ্ছে, আর হয়তোবা নিলে আমরা আরও অনেক ইতিহাস জানতে পারবো এই সাম্রাজ্যের বিষয়ে। কচিকাচারা কিন্তু এই ঢিবির ওপরে আসে প্রতিদিন খেলা করতে। প্রতিদিন আসো তোমরা? কোন ক্লাসে পড়ো তুমি? তুমি কোন ক্লাসে পড়ো?
খিচুড়ি স্কুলে। তুমি? আমি প্রাইমারি স্কুলে। তোমার নাম কি? কাবিনা খাতুন। পাবিনা খাতুন। আর ওর নাম কি? আমি দুদিন পরে স্কুলে ভর্তি হব। দুদিন পরে স্কুলে ভর্তি হবে। তো একটা কথা কিন্তু বলবো, এরা কিন্তু যে এরা ইতিহাসকে কিন্তু তারা নিজের চোখ দিয়ে দেখছে, আর সঙ্গে সঙ্গে বইতেও এরা পড়বে। আর যখন বইতে পড়বে, একটু ম্যাচিওর হবে, একটু বয়স হবে, তখন কিন্তু এই বিষয়গুলো নিয়ে ওদের কিন্তু অনেক গর্বিত হবে, কারণ একেবারে বাড়ির পাশে ইতিহাস কিন্তু জেগে আছে। একটু হাঁটা পথেই চলে এলাম ঢিবির একটা প্রান্তে, আর দেখা যাচ্ছে এখানে কিন্তু পাথর, সেই সময়কার পাথরের চাই, মানে এগুলোও ছিল এই রাজপ্রাসাদেরই অংশ, আর এগুলো ভগ্নপ্রায়, এগুলো পড়ে আছে এখানে। আর এ পাশটাতে দেখানোর চেষ্টা করি, যেহেতু উঁচু নিচু জায়গা আছে, একটু দেখাতে সমস্যা হচ্ছে। তো দেখো, রাজপ্রাসাদটা বেশ বিস্তীর্ণ এলাকা নিয়ে ছিল, আর সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। এই পাশটাতে একটু দেখিয়ে নিয়ে আসি। যেরকম আর কি বলছিলাম, পুরো ব্যারিকেড করা, যাতে কোনো রকম বাইরে থেকে কেউ না আসতে পারে। এগুলো এখন সংরক্ষিত, সেহেতু এগুলো গুছিয়ে রাখা আছে। যদিও বা যত্নের অভাবে এগুলো হারিয়ে যেতে বসেছে, তবু যেটুকু আছে আমাদের কাছে একটা বড় পাওয়া এটা। দেখো, পাখিরা খেলা করছে। মায়াপুরে আমরা অনেকেই আসি, এবং এসে চৈতন্য প্রেমে আমরা বিভোর হয়ে পড়ি, এবং বিভিন্ন মন্দির স্থাপত্যগুলো আমরা দেখতে থাকি। কিন্তু একটা জিনিস আমাদের চোখ থেকে আড়াল হয়ে যায়, সেটা হচ্ছে এই বল্লাল সেন ঢিবি। প্রায় 1000-এরও বেশি পুরনো বিস্তৃত এই সাম্রাজ্যের ধ্বংসাবশেষ। আর সেই জায়গায় দাঁড়িয়ে এই ধ্বংসাবশেষ মানুষের কাছে শুধু ইতিহাসের পাতাতেই কিছু কিছু সময় আমরা পড়ে থাকি, এবং আমরা জেনে থাকি যে সেন বংশের কিছু জায়গা ছিল যেগুলো আমাদের আজ চক্ষু আড়াল হয়ে গেছে। যেমনটি আর কি মায়াপুরের এই অবস্থানে আছে এই ধ্বংসাবশেষ, এবং তাছাড়া এই সেন বংশের আরেকটি জায়গাও আছে, সেটা হচ্ছে মালদার গৌড়ে। এখানের এই জায়গার বিশেষত্ব আমাদের অনেক কিছুই বহন করে, আমাদের ইতিহাসকে বহন করে, আমাদের অতীতকে বহন করে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজ চলে আসা এই বল্লাল সেনের ঢিবি। তো বল্লাল ঢিবি দেখতে দেখতেই কয়েকজন পর্যটক যারা এসছেন, তাদের কাছ থেকে শুনে নিই তাদের এখানে এসে কেমন লাগছে। এখানে কি প্রথমবার? কেমন লাগছে ইতিহাসকে চোখের সামনে দেখতে? খুব ভালো লাগছে, ইতিহাস দেখার জন্যই ঢুকলাম এখানে। আপনারা কি মায়াপুরের এই ইসকনে এসেছিলেন? হ্যাঁ, ইসকনে এসেছি। আচ্ছা আচ্ছা, ইসকন থেকে আপনার সোজা এখানে চলে এসেছেন, পুরো ফ্যামিলি এসছেন, তাই তো? ফ্যামিলি এসেছি। মানে এটা একটা বিষয় কিন্তু আমাদের কাছে একটা বড় ব্যাপার, যে আমরা সেন বংশ আমরা পড়েছি, পাল বংশ পড়েছি আমরা ইতিহাসের পাতায়, আর সেটাকে সাক্ষী করতে আজকে চলে এসেছি এই ঢিবিটা দেখতে। এবং এই প্রায় অনেকটাই বড় বিস্তীর্ণ, মানে এই প্রাসাদটা ছিল, এখন কিছুই নেই। সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা আমাদের কাছে বড় পাওয়া। তো এখন কি আবার কোথায় যাওয়া হবে এখান থেকে? এখান থেকে আবার ইসকনে যাব। ইসকনে যাবেন? আচ্ছা আচ্ছা। তো দেখতেই পাচ্ছ যে দাদার নাম কি আছে? বাপন সাহা। বাপুন সাহা। তো বাপুনদা এবং তার পরিবার এসছেন কিন্তু এই বল্লাল সেনের এই ঢিবি দেখতে, মানে ইতিহাসকে সাক্ষী করতে। এটা কিন্তু একটা বড় পাওয়া। হয়তো বা এখন যারা ছোট ছোট আছে তাদের কাছে হয়তো এগুলো ইতিহাসের পাতাই থাকবে, কারণ প্রতিদিন যেইভাবে ধ্বংস হচ্ছে, প্রতিনিয়ত যেভাবে মাটির নিচে দেবে যাচ্ছে, সেগুলো কিন্তু না থাকা অবস্থায় থাকবে, একেবারে বিলুপ্ত হয়ে যাবে। তো আমাদের চোখ দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের কাছে একটা বড় গর্বের জায়গা। তো দাদা ভালো থাকেন। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। তো চলো আরও সামনে কী আছে মায়াপুরের দর্শনীয় স্থান, সেগুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। ইতিহাস প্রসিদ্ধ এই ভক্ত চাঁদকাজীর সমাধিপীঠ শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রেমধামের কালজয়ী সাক্ষী করে এটা কিন্তু দাঁড়িয়ে আছে এই প্রায় 500 বছরের বেশি পুরনো এই গোলকচাপা গাছ।
এই ছিল বন্ধুরা বল্লাল সেনের বৃহদাকার সেই ধ্বংসপ্রায় ঢিবি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ছোট টাটা, পরবর্তী আবার কোনো ইন্টারেস্টিং ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।